বাসর ঘরে নবু সেজে বসে আছি। আমার স্বামী ঘুমটা সরাতে আমাকে রেখে অবাক হয়ে গেল। তার চেয়ে বেশি অবাক আমি হয়েছি। আমি কাকে দেখছি? রাগে ঘৃণায় চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। বিনা মেঘে যেন বজ্রপাত হলো। চোখ দুটো দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমাকে ওই অবস্থায় দেখে আমার স্বামী যা করল তাতে আমি আরও অবাক হয়ে গেলাম। আমার নাম প্রিয়া সাহা। ফ্যামিলিতে মা, বাবা, বড় ভাই এবং ছোট বোন। বাবা এখন অবসরপ্রাপ্ত, কিছুই করেন না। পারিবারিক ব্যবসা বড় ভাইয়া দেখাশোনা করে। ছোট বোন এবার ক্লাস 4-এ। আমি এবছর এসএসসি পরীক্ষা দিয়েছি। পড়াশোনায় খুব ভালো, দেখতেও খুব সুন্দরী। আমার সৌন্দর্যের জন্য স্কুলের অনেক মেয়ে হিংসে করত। আমার বান্ধবী শ্রাবণীর বড় বোনের বিয়ে। আমার বেস্ট ফ্রেন্ড সে, তাই 1 সপ্তাহ আগে আমাকে নিয়ে যাবে বলে পণ ধরেছে। অনেক কষ্টে বাবা মাকে এবং বড় ভাইকে রাজি করিয়ে আমাকে নিয়ে আসে। এখানে আসার পর সবাই আমাকে নিয়ে ব্যস্ত। আমার বান্ধবী শ্রাবণীর মা অর্পিতা খালা আমাকে নিজের মেয়ের মতো আদর করেন। কখন এটা দিচ্ছেন খেতে, কখন ওটা দিচ্ছেন খেতে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। বিয়ের সব আয়োজন সৌরভ কনভেনশন সেন্টারে হচ্ছে। বাড়িতে এত ঝামেলা কে করবে? আমরা সবাই পীতাম্বরী অনুষ্ঠানের দিন থেকে কনভেনশন সেন্টারে চলে যাই। পীতাম্বরী শেষ হওয়ার পর আজ বিয়ে। চারিদিকে হইচই হুল্লোড় চলছে। বরপক্ষ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। রাস্তা খারাপ, তাই দেরি হয়েছে। একে একে মেহমান খাবার খেয়ে বেরিয়ে যাচ্ছে। হইচই হুল্লোড়ের ঝামেলা আমার একটু কম পছন্দ, তাই নিরিবিলি জায়গা খুঁজছিলাম একটু শান্তিতে বসার জন্য। শ্রাবণী আমাকে বলল, বেশি দূরে কোথাও যাস না, অচেনা জায়গা, কোনো সমস্যা না হয় সাবধানে থাকিস। আমি ওকে বললাম, আরে কিছু হবে না, আমি দূরে কোথাও যাচ্ছি না, ছাদে যাচ্ছি, তুই এদিক সামলা, কিছুক্ষণ পর আমি আসছি। এই বলে আমি ছাদে গিয়ে নিঃশ্বাস ফেলে বাঁচলাম। উফ, এখানে অন্তত হইচই হুল্লোড়ের ঝামেলা কিছুই নেই, একটু শান্তিতে বসা যাবে। কিন্তু আমার শান্তি যে কিছুক্ষণের মধ্যেই অশান্তি ডেকে আনবে তা বুঝতেই পারিনি। ছাদে আসার আগে কেউ আমাকে ফলো করেছিল, সেদিকে আমার খেয়াল ছিল না। হঠাৎ ছাদে কে যেন প্রবেশ করল। অন্ধকার রাত, কিছুই বোঝা যাচ্ছে না। যে প্রবেশ করেছে সে ছাদের দরজা লাগিয়ে দিল। এবার ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি একটু ঘাবড়ে গেলাম। মনে মনে ভাবছি এখানে থাকা ঠিক হবে না। এই ভেবে উঠতে যাব, ঠিক তখনই অন্ধকারে আসা আগন্তুক আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। শক্ত সমর্থ দেহধারী এক যুবক। শুরু হলো আমার আর ওর মাঝে ধস্তাধস্তি। এতে করে আমার হাতে থাকা কাঁচের চুড়ি ভেঙে তছনছ হয়ে গেল। ভাঙা চুড়ির সাথে লেগে লোকটার কপাল কেটে গেল। মুখ দিয়ে সামান্য শব্দ বেরিয়ে এলো। আমি লোকটার বুকে গলায় নখ দিয়ে আঁচড় দিতে থাকি। এমনিতে আমার নখ বড় বড় ছিল। লোকটা দেখল আমাকে এভাবে কাবু করতে পারছে না, তাই আমাকে মেরে দুর্বল করে দিল। লোকটার 2-3টে থাপ্পড় খেয়ে আমি ধরাশায়ী হয়ে যাই। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ি। তারপর আমাকে বলল, শালি, এত তেজ তোর? এতটুকু মেয়ে হয়ে এত জোর ধরিস? কোথায় গেল তোর জোর এখন? এবার তোকে দেখছি। এখন আমি তোকে মনের মতো করে ভোগ করব। কেউ আসবে না এখানে, সবাই বিয়েতে ব্যস্ত। তুই আর আমি এখানে মজা করব। ওর মার খেয়ে শক্তিহীন হলেও কথা বলার ক্ষমতা ছিল আমার। আমি বললাম, দয়া করুন প্লিজ, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার উপরে একটু দয়া করুন, আমি আপনার কি ক্ষতি করেছি? আমার করুণ মুখটা দেখে ও খিলখিল করে হাসল। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আমার মুখের উপরে ধরল। তখন আমার গালের কোষ থেকে রক্ত গড়িয়ে পড়েছে। ওর থাপ্পড়ে আমার ঠোঁট ফেটে গেছে। কাচের চুড়ি ভাঙার কারণে হাতের অনেক জায়গায় কেটে গেছে, সেখান থেকেও রক্ত পড়ছে। লাইটের আলোতে লোকটাকে আমি দেখলাম। যাকে এতক্ষণ লোক ভেবেছি, আসলে সে 18 বছরের যুবক। ওর চোখগুলো দেখে মনে হচ্ছে নেশা করেছে। কাচের চুড়ির সাথে লেগে কপাল অনেকটা কেটে গেছে, সেখান থেকেও এখনও টপটপ করে রক্ত পড়ছে। সেদিকে ওর কোনো হুঁশ নেই। গলায় বুকে আঁচড়গুলো রক্তাক্ত হয়ে আছে। আমি তখনও ওর সামনে হাত জোর করে আছি, কিন্তু না, আমাকে দেখে ওর একটুও দয়া হলো না। ঝাঁপিয়ে পড়ল আমার উপরে কুকুরের মতো। ব্যথা যন্ত্রণায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেও কোনো লাভ হলো না। বিয়ে বাড়ি, চারিদিকে হইচই। চিৎকার চেঁচামেচিতে আমার সাহায্যের বাণী কারো কানে পৌঁছল না। এদিকে ছেলেটা আমার সাথে যা ইচ্ছে তাই করছে। আমি আর পারছি না। কখন যে অজ্ঞান হয়ে গেলাম নিজেও জানি না। ছেলেটা আমার সর্বনাশ করে কখন চলে গেল
তাও জানি না। জ্ঞান ফিরল পরের দিন সকালে। চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি। আজ আমার দুহাতে স্যালাইন লাগানো, হাতে গলায় কপালে ব্যান্ডেজ করা। হঠাৎ করে গতরাতের কথা মনে পড়ে গেল। চিৎকার করে কেঁদে উঠলাম, হাত থেকে স্যালাইনগুলো ছিঁড়ে ফেলে দিলাম। পাগলের মতো করছি। ডাক্তার তখনও যায়নি। আমার এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ঘুমের ইঞ্জেকশন লাগিয়ে দিল। তাতে করে কয়েক মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। তারপর আমার হাতে আবার স্যালাইন লাগানো হলো। সবাই দুশ্চিন্তায় ভুগছে। বাড়িতে খবর দেওয়া হয়েছে, মা বাবা, বড় ভাই, ছোট বোন আসছে। তাদেরকে কি জবাব দেওয়া হবে এই ভেবে সবাই ভয়ে কাঁপছে। ডাক্তার আনিস বললেন, একে কয়েকদিন এভাবে ঘুম পাড়িয়ে রাখতে হবে, তা না হলে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যাবে। হয়তো রোগী নিজে নিজে আত্মহত্যা করবে, তা না হলে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওর সাথে সবাই ভালো ব্যবহার করবেন, সব সময় ওর পাশে পাশে থাকবেন। কেউ বুঝতে পারল না কে আমার সাথে এমন করল, তবে আমি ওই মুখ কোনো দিনও ভুলতে পারবো না। আমি সুস্থ হতে প্রায় মাসখানেক লেগে গেল। শরীরের দিক থেকে সুস্থ হলেও মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। ভেবেছিলাম এসএসসির পর কলেজে ভর্তি হব, কিন্তু সেটা আর হলো না। সারাদিন ঘরের ভিতরে থেকে অতীত ভুলতে পারছি না। আমার মা মিতালি দেবী বাবাকে বললেন, প্রিয়াকে এভাবে দেখতে পারছি না আমি। আমার মেয়েটা কেমন হয়ে গেছে। আমি চাই ওর খালার বাড়িতে পাঠিয়ে দিতে। ওখানে পাহাড়ি এলাকা, ওর খালাতো বোনেরা আছে, সেখানে গেলে হয়তো সুস্থ হয়ে যাবে। সবাই এটা ভেবে খালাম্মার বাড়িতে পাঠিয়ে দিল। সেখানে গিয়েও আমি মনমরা হয়ে থাকি। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। আমার বয়স এখন 20। আগের থেকে নিজেকে একটু স্বাভাবিক করতে পেরেছি। এখানে আসার পর প্রায় সময় পাহাড়ে ঘুরতে যেতাম। একদিন একটা বয়স্ক লোক আমাদেরকে দেখে জিজ্ঞেস করল, তোমাদের বাড়ি কোথায়? আমার খালাতো বোন তিথি বলল, ওই তো বাজার পেরিয়ে আমাদের বাড়ির রূপসী গ্রাম। লোকটা বলল, তুমি কার মেয়ে? তিথি বলল, আমি জাহিদ শিকদারের মেয়ে। তারপর আমাকে দেখিয়ে জিজ্ঞেস করল, এ তোমার কে হয়? তিথি বলল, আমার মামাতো বোন, শান্তিপুর থেকে এসেছে। লোকটা এবার আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার নাম কি মা? আমি বললাম, প্রিয়া সাহা। লোকটা বলল, বাড়িতে কে কে আছে মা? আমি বললাম, জি, বাবা অরুণ সাহা, মা মিতালি দেবী, বড় ভাই সুমন সাহা, এক ছোট বোন ইপসিতা সাহা। লোকটা বলল, বেশ, তোমার বড় ভাই কি করে? আমি বললাম, আমাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করে। লোকটা বলল, ভালো ভালো। তারপর আমার খালাতো বোনকে বলল, তোর বাবাকে বলিস আনোয়ার চাচা বিকেলে আসবে। এই বলে লোকটা চলে গেল। আমরা বাড়ি ফিরে তিথি তার বাবাকে বলল, আনোয়ার চাচা বিকেলে আপনার সাথে দেখা করতে আসবে। সেই অনুযায়ী চাচা বাড়ি থেকে বের হলেন না, আনোয়ার চাচার জন্য অপেক্ষা করতে লাগলেন। বিকেল 4টের দিকে তিনি এলেন। ভালো মন্দ জিজ্ঞেস করে বললেন, তোদের শালীর মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার বড় ছেলে রাকিব হাসানের জন্য বলছি আর কি। তুমি তো আমার ছেলেকে চেনো, ঢাকায় চাকরি করে। চাচা বললেন, হ্যাঁ চিনি, তবে আমার শালীর সাথে কথা বলে দেখতে হবে এত দূরে মেয়ের বিয়ে দেবে কিনা, তারপর আপনাকে জানাচ্ছি। সেদিনের মতো আরও কিছুক্ষণ গল্পসল্প করে তিনি চলে গেলেন। চাচা বাড়িতে ফোন করে বাবাকে আমার বিয়ের কথা বললেন। বাবা বললেন, তুমি তো সবই জানো, মেয়ের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ জানার পর কি মেয়েকে বিয়ে করবে? আনোয়ার চাচা বললেন, এসব কথা গোপন থাকুক, জানানোর প্রয়োজন নেই। ছেলে ভালো, এমন ছেলে হাজারে পাওয়া যায় না। তাই বলি আপনি রাজি হয়ে যান। আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করল না আমার কি ইচ্ছে, আমি কি চাই। তাদের দেখাশোনার মধ্যেই আমার বিয়ে ঠিক হয়ে গেল রাকিবের সাথে। ওরা 2 ভাই 1 বোন। রাকিব সবার বড়। বিয়ে খালামণি বাড়ি থেকে হবে। আমাদের বাড়ি এখান থেকে অনেক দূরে, তাই সবার জন্য ভালোই হলো ব্যাপারটা। কেউ কিছু জানতে পারবে না। আমি ভাবলাম জীবন তো এভাবে থেমে থাকবে না, সামনের দিকে এগোতে হলে একজন জীবন সঙ্গী চাই। এই ভেবে রাজি হয়ে গেলাম। আজ আমার বিয়ে, সবাই আনন্দ করছে। আমি মনে মনে ভাবছি, এত বড় একটা কথা ওদের কাছ থেকে গোপন করে গেলাম, পরে যদি জানতে পারে তাহলে কি হবে। সন্ধ্যার সময় বর এলো, তবে ছেলের মুখ ঢাকা। আনোয়ার চাচা বললেন, কি ব্যাপার রাকিব, মুখ ঢেকে রেখেছ কেন? আরেকজন বলে উঠল, ওর নাকি লজ্জা করছে, তাই অবস্থা। এ কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। বিয়েটা ভালোভাবে মিটে গেল। সবাইকে বিদায় জানিয়ে ছেলেপক্ষ আমাকে নিয়ে এলো। আজ আমাদের বাসর রাত। আমি মনে মনে খুব ভয় পাচ্ছি, জানি না সামনে কি হবে। আমার ব্যাপারে যদি সব জেনে যায় তাহলে তো কেলেঙ্কারির শেষ থাকবে না। এসব ভাবছি, এমন সময় রাকিব ঘরে প্রবেশ করল। শব্দ করে দরজা লাগিয়ে দিল, যাতে করে আমি বুঝতে পারি সে ঘরে প্রবেশ করেছে। এদিকে আমার অবস্থা খারাপ, ভয়ে বুক কেঁপে উঠছে। এবার রাকিব আমার সামনে এসে বসল। খুব উৎফুল্ল সে।
আমাকে কিছু না বলে আমার ঘুমটা সরিয়ে দিল। তারপর ভূত দেখার মতো ভয় পেয়ে পিছিয়ে গেল। অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে কি অবাক হয়েছে? আমি তার চেয়ে বেশি অবাক হয়েছি। চোখের সামনে কাকে দেখছি? এ তো রাকিব না। তবে যে সামনে বসে আছে তাকে চিনতে বাকি রইল না। ওকে আমি কি করে ভুলব, যে আমার এত বড় সর্বনাশ করেছে? হ্যাঁ, এই সেই ছেলে যে আমাকে ধর্ষণ করেছে। রাগে ঘৃণায় চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। এদিকে ছেলেটা মনে মনে খুব ভয় পেয়েছে। সবাইকে বলে দেবে তার কথা, তাহলে তো সর্বনাশ। সবকিছু জানাজানি হলে মান সম্মান থাকবে না। এদিকে রাগও হচ্ছে, ভয়ও হচ্ছে আমার। আগের একটা অভিজ্ঞতা থেকে ভয় হচ্ছে আমার খুব। আগেরবার জানোয়ারের মতো আচরণ করেছিল আমার সাথে, সেরকম যদি এখন করে আবার। কিন্তু রাকিব কোথায়? আমার বিয়ে তার সাথে হয়েছে। এভাবে অনেকক্ষণ কেটে গেল। আমরা কেউ কোনো কথা বলছি না, একে অপরের দিকে শুধু তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি। মনে সাহস জুগিয়ে আমি বললাম, এখানে কি করছেন আপনি? রাকিব কোথায়? এতক্ষণে ছেলেটা কথা বলল। প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার নাম ইরফান, রাকিবের ছোট ভাই। রাকিবের সাথে তোমার বিয়ে ঠিক হলেও বিয়ে হয়েছে আমার সাথে। ওর কথায় আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ইরফান বলল, আসলে বড় ভাইয়া একটা মেয়েকে ভালোবাসে, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায় না। তাতে বাবা আপত্তি জানায়, জোর করে তোমার সাথে বিয়ে ঠিক করে। সবকিছু ঠিক ছিল। যখন তোমাদের বাড়িতে যাওয়ার জন্য সবাই রেডি হয়েছে, ঠিক তখনই ভাইয়া ঢাকা চলে যায়, কাউকে কিছু না বলে। মান সম্মানের ব্যাপার, তাই বাবা আমাকে নিয়ে যায় ভাইয়ার জায়গায়। সব কথা শুনে রাগে ঘৃণায় অপমানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমার সাথে কেন এমন হয়? কান্নায় ভেঙে পড়ি আমি। আমাকে কাঁদতে দেখে ইরফান সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে ছুতে যাবে। তৎক্ষণাৎ আমি সরে বসলাম। তারপর বললাম, খবরদার, আপনি আমাকে টাচ করবেন না। আমার জীবনটা আপনি নরক বানিয়ে দিয়েছেন। কেন এমন করলেন? কোনো জবাব আছে আপনার কাছে? পারবেন আমার স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দিতে? সবাই আমাকে আঙুল দেখিয়ে বলে, ওই দেখো ধর্ষিতা যাচ্ছে। সবার চোখে আমি ঘৃণা, অপবিত্র পাত্রী হয়েছি শুধু আপনার জন্য। সব ভুলে গিয়ে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চেয়েছি, সেখানেও আপনি এসে হাজির। কি ভেবেছেন আমাকে বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, বেরিয়ে যান রুম থেকে। এই বলে কান্নায় ভেঙে পড়ি। ইরফান আমাকে অবাক করে দিয়ে আমার পা জড়িয়ে ধরে বলল, আমি জানি যে অন্যায় আমি তোমার সাথে করেছি তার কোনো ক্ষমা হয় না। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু এ ব্যাপারে কাউকে কিছু বলো না। আমার মা বাবা জানতে পারলে তাদের উঁচু মাথা নিচু হয়ে যাবে। আমার বাবার মান সম্মান সব ধুলায় মিশে যাবে। সেদিন বন্ধুদের পাল্লায় পড়ে সামান্য একটু নেশা করেছিলাম, তাই এ ভুলটা হয়ে গেছে আমার দ্বারা। সেই থেকে আমি এখনও বস্তাচ্ছি, নিজেকে ক্ষমা করতে পারছি না। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমার সর্বনাশ করিনি। এই বলে ইরফান কান্নায় ভেঙে পড়ল। অনেকক্ষণ ভেবে নিয়ে বললাম, ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, তবে আমি আপনাকে কখনো ক্ষমা করব না। এই বলে পাঁচ হারিয়ে নিয়ে শুয়ে পড়লাম। কিন্তু আমার ঘুম আসছে না। ইরফানকে দেখার পর থেকে অতীত আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। চোখ বন্ধ করে শুয়ে আছি, তবুও ঘুম আসছে না। ইরফান এখন ওই অবস্থায় বসে আছে। কিছুক্ষণ পর আমাকে বলল, আমি কোথায় ঘুমাবো? দেখো কাণ্ড, নিজের বাড়ি, যেখানে মন চায় সেখানে ঘুমাতে পারে। আমাকে জিজ্ঞেস করার কি প্রয়োজন? আমি বললাম না রুম থেকে বেরিয়ে যেতে। ইরফান বলল, রুম থেকে বেরিয়ে গেলে সবাই খারাপ ভাববে। বলি কি আমি এখানে ঘুমাই? আমি বললাম, ঘুমাতে পারেন, তবে খাটে না, নিচে। আরেকটা কথা, ভুলেও আমাকে টাচ করার চেষ্টা করবেন না, কথাটা যেন মাথায় থাকে। আর কোনো প্রত্যুত্তর না করে নিচে একটা মাদুর পেতে শুয়ে পড়ল। কিন্তু কারো চোখে ঘুম নেই। ঘরের লাইট জ্বলছে। ইরফানের লাইটের আলোতে ঘুম আসে না। আমাকে বলছিলাম কি লাইটটা বন্ধ করে দেই? আমি বললাম, না, লাইট বন্ধ করে দিলে যদি রাতে আপনি আমাকে আবার কিছু করেন। আমার কথা শুনে ইরফান না হেসে পারল না, হাসি মুখে বলল, তোমাকে কিছু করব না, কথা দিচ্ছি। লাইটের আলোতে আমার ঘুম আসে না, তাই বলছিলাম লাইটটা বন্ধ করতে। তারপর আমি অনুমতি দিলাম। লাইট বন্ধ করে দুজনেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি। ইরফান ভোরে ওঠে। সে আমার আগে উঠে বাইরে গেছে, কারণ সে সকালে যোগব্যায়াম করে। দেখতে সুদর্শন, হ্যান্ডসাম, রং ফর্সা। সকাল 8টার দিকে রুমে প্রবেশ করে দেখে আমি বসে আছি। আমাকে গুড মর্নিং বলল, কিন্তু আমি কিছু বললাম না। তারপর সে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাকে বলল, নাস্তা খেতে নিচে চলো। আমি বললাম, আমার ইচ্ছে করছে না। ইরফান বলল, আমার উপর রাগ করে তুমি আমাকে কষ্ট দিচ্ছ? আমি বললাম, আমি না খেলে আপনার কিসের কষ্ট? ইরফান আমার সামনে এসে মুখের সামনে মুখ রেখে বলল, স্ত্রী যদি না খায় তাহলে স্বামী কি করে খাবে? চলো, আমার জন্য হলেও খাবে। তুমি না খেলে আমিও খাবো না। তুমি কি চাও আমি না খেয়ে থাকি? আমি বললাম, আপনি খাবেন না খাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার সাথে আপনার ভাব নেই। ইরফান বলল, বুঝতে পেরেছি,
তুমি না খেয়ে আমাকে কষ্ট দিতে চাইছো, তুমি না খেলে আমিও খাবো না। এই বলে ইরফান চলে গেল। কিছুক্ষণ পর আমার ননদ সুমাইয়া নাস্তা খেতে ডাকতে আসে। আমি খাবো না বলে সে চলে যায়। বোনকে জিজ্ঞেস করে আমি খেয়েছি কিনা। সকালে নাস্তা না করলেও দুপুরে কিন্তু আমি খেয়েছিলাম। ইরফান বোনের থেকে জানতে পারল। তারপর রুমে এসে আমাকে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? আমি বললাম, হ্যাঁ খেয়েছি। ইরফান ভেবেছিল আমি ওকে ডেকে খেতে বলবো, কিন্তু আমি কিছুই বললাম না। এভাবে রাগ অভিমানের দিন চলতে থাকে মাসখানিকের পর। আমার শ্বশুর আনোয়ার হোসেন ও শাশুড়ি জামিলা বেগমকে দাওয়াত দেওয়া হলো আমাদের বাড়িতে শান্তিপুরে। সপরিবারে আমরা সবাই আমাদের বাড়িতে গেলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই বিশ্রাম নিচ্ছে। সেদিন কিছুই হলো না। পরের দিন আমার শাশুড়ি জানতে পারল আমাকে ধর্ষণ করা হয়েছে। বাড়িতে বোমা ফাটার মতো বিস্ফোরণ হলো। আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবাকে খুব অপমান করছে, এমনকি আমাকেও কথা শোনাতে ছাড়ছে না। আমার ননদ সুমাইয়া খুব বাজে কথা বলছে আমাকে। আমি মাটির দিকে তাকিয়ে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি। চোখের পানি টপ টপ করে ঝরে পড়ছে মাটিতে। ইচ্ছে করছে মাটি দু ভাগ হয়ে যায় আর তার ভেতর আমি ঢুকে যাই। ইরফান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এই কয়দিন ইরফান আমাকে খুব ভালোবেসে ফেলেছে। আমাকে বলা কটু কথাগুলো ওর শরীরে কাঁটার মতো বিঁধছে। ও ভেবেছিল আমি ওর কথা বলে দেব, কিন্তু আমি কিছুই বলছি না। তা দেখে ইরফান আরও অবাক হলো। ও বুঝতে পারল আমি ওকে ছোট করতে চাইছি না। ঝগড়াটা এত লেভেলে চলে গেল যে এখন তালাক দেওয়ার কথা বলছে। ইরফান আর পারল না চুপ করে থাকতে। চেঁচিয়ে বলল, আপনারা সবাই থামুন। এতক্ষণ ধরে আপনাদের সব কথা আমি শুনছি, এবার আমি কিছু বলতে চাই। তারপর ইরফান সব ঘটনা খুলে বলল। সব শুনে সবাই অবাক। আমার বড় ভাই সুমন লাঠি নিয়ে ওকে মারতে আসে, কিন্তু আমার বাবা অরুণ ভাইয়াকে বাধা দেন। আমার শ্বশুর আনোয়ার হোসেন রাগে ঘৃণায় অপমানে হুঁশ হারিয়ে ফেলেন। পাশ থেকে একটা বাঁশ নিয়ে ইরফানকে খুব মারলেন, যতক্ষণ পর্যন্ত না ইরফান মাটিতে লুটিয়ে পড়ল। তা দেখে সবাই অবাক হয়ে যায়। এটা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। যেমনই হোক, বর্তমানে ও আমার স্বামী। নিজের স্বামীকে মৃত্যুর মুখে কি করে ঠেলে দেই? দৌড়ে গিয়ে আমার শ্বশুরের পা জড়িয়ে ধরে বলি, বাবা, আমরা দুটো পায়ে পড়ি, ওকে আর মারবেন না। যেমনই হোক, ও আমার স্বামী। আল্লাহ চেয়েছেন দেখে আমরা দুজন এক হয়েছি। আর ও যে অন্যায়টা করেছে সেটাও নিজের ইচ্ছেতে করেনি, ভুলবশত হয়ে গেছে। তাই হে বাবা, ওর প্রাণ ভিক্ষে দিন আমাকে। আমার কথা শুনে আমার শ্বশুর বললেন, মাগো, তোর সাথে যে অন্যায়ও করেছে এটা ক্ষমার অযোগ্য। এমনকি এতক্ষণ ধরে আমরা তোকে দোষারোপ করেছি। যে দোষ আমার ছেলে করেছে তার মরে যাওয়া উচিত, বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইরফানের দিকে তাকিয়ে দেখলাম ওর মাথা ফেটে রক্ত পড়ছে। আমি বললাম, বাবা, আমি আপনার ছেলেকে নয়, আমার স্বামীকে বাঁচাতে চাইছি। দয়া করুন বাবা, ওকে আর মারবেন না। আমার শ্বশুর আমার কথা মতো বাঁশটা ফেলে দিলেন। আমি আমার ভাই সুমনকে বললাম, তাড়াতাড়ি গাড়ি বের কর। তার কিছুক্ষণ পর ইরফানকে নিয়ে উত্তরা জেনারেল হাসপাতালে পৌঁছে গেলাম। ইরফানের মাথা আমার কোলে ছিল। মাথা থেকে অনেক রক্তপাত হচ্ছে, যার ফলে ওর শরীর দুর্বল হয়ে পড়ছে। ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। প্রায় 1 ঘন্টা পর বেরিয়ে এসে ডাক্তার আনিস বললেন, রোগী এখন বিপদমুক্ত, কোনো চিন্তা নেই। আচ্ছা, আপনাদের মাঝে প্রিয়া কে? আমি বললাম, জি আমি। ডাক্তার বললেন, রোগী আপনাকে দেখতে চাইছে, তবে একটা অনুরোধ, বেশি কথা বলবেন না রোগীর সামনে। আমি সম্মতি জানিয়ে কেবিনে প্রবেশ করি। দেখি ইরফান চোখ বন্ধ করে শুয়ে আছে, মাথায় হাতে ব্যান্ডেজ করা। আমি কাছে গিয়ে বসতেই চোখ খুলে তাকালো আমার দিকে। ওর জন্য কান্না করতে করতে আমার চোখ মুখ ফুলে গেছে। ইরফান বলল, সরি, ক্ষমা করে দাও। আমার জন্য তোমাকে কত কথা শুনতে হয়েছে। আমি বললাম, আমাকেও তুমি ক্ষমা করে দাও, আমার জন্য তোমার আজ এ অবস্থা। ইরফান বলল, এটা আমার প্রাপ্য ছিল, তোমার কোনো দোষ নেই। আমি দোষ করেছি, শাস্তি পেয়েছি, আমার কোনো আফসোস নেই। তবে আমার জন্য কেঁদে কেঁদে কি হাল করেছ নিজের? আমার জন্য অনেক কষ্ট করেছ তুমি, আর কখনো কষ্ট করতে দেব না তোমাকে। আমার ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখব। ভালোবাসার কথা শুনে আমার মনে পড়ে গেল আগের অতীত। মনে মনে ভয় পেয়ে বললাম, ভালোবাসা মানে আগের মতো ওগুলো? ইরফান আমার কথা শুনে হাসার চেষ্টা করছিল, কিন্তু বেশি হাসতে পারল না। আমাকে বলল, পাগলি একটা,
ভালোবাসা অনেক রকম হয়, যেমন তোমাকে আমি কেয়ার করব, তোমার কখন কি লাগে না লাগে সব দেখব, আর আগে যা করেছি সেগুলো থাকবে না। আমি চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, না, আমার ওরকম ভালোবাসা চাই না। ওই ভালোবাসায় অনেক কষ্ট যন্ত্রণা, প্রথমবার হয়তো বেঁচে গেছি, এবার হয়তো মরে যাব। আমার কথা শুনে ইরফান আর হাসি চেপে রাখতে পারল না, হাসতে হাসতে আমাকে বলল, আরে পাগলি, তখন তো জোর জবরদস্তি করেছিলাম, তাই ব্যথা পেয়েছ, এখন আর ব্যথা পাবে না। আমাকে সুস্থ হতে দাও, তারপর ভালোবাসবো তোমাকে বুকের মাঝে রেখে। আমি বললাম, সেটা পরে দেখা যাবে, তবে মারবে তো? আগে তুমি আমাকে মেরেছিলে, আমার খুব লেগেছিল। তোমার এগুলো হাত না লোহা? ইরফান আমার গালে হাত রেখে বলল, সরি, খুব লেগেছিল না, আসলে তখন আমার মাথা ঠিক ছিল না। প্রায় 1 সপ্তাহ পর ইরফান সুস্থ হলো, তবে মাথার ক্ষতটা পুরোপুরি শুকায়নি। রাতে বিছানায় শুয়ে আছে ইরফান। আমি আসতেই উঠে বসে আমাকে বলল, আমার মাদুরটা বিছিয়ে দেবে? আমি বললাম, নিচে ঠান্ডায় ঘুমানো যাবে না, শরীর আরও অসুস্থ হয়ে পড়বে, আপনি খাটে ঘুমান। ইরফান বলল, তুমি কোথায় ঘুমাবে? আমি বললাম, কেন, খাটে ঘুমাবো। এটা শুনে ইরফান খুব খুশি হলো। দুজনে শুয়ে পড়লাম খাটে। ইরফান আমার দিকে ফিরে শুয়ে আছে, আমি অন্য দিকে ফিরে আছি। ইরফান বলল, আমার ঘুম আসছে না, তুমি আমার বুকে আসো, তাহলে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। আমি কিছু বললাম না, চুপচাপ ওর বাহুতে মাথা রেখে শুয়ে পড়লাম। আমাকে কাছে পেয়ে ইরফান চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরে। মনে হচ্ছে কত বছর পর আমাকে বুকে পেয়ে ও তৃপ্তি পেল, যেন শান্তি অনুভব করছে। 2 ফোঁটা চোখের জল আমার কপালে পড়ল। আমি বললাম, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তোমার কি কষ্ট হচ্ছে? ইরফান বলল, এ কান্না সুখের কান্না, তুমি বুঝবে না। তোমাকে ভালোবাসতে দেব না বলেছি তাই কাঁদছো? ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো, আমার কষ্ট হলেও কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে কষ্ট দিতে পারবো না। ইরফান বলল, তার মানে পাগলি তুমি আমাকে ভালোবাসো? আমি বললাম, জানি না, তবে তোমাকে কষ্টে দেখলে আমার ভালো লাগে না, তোমার চেয়ে বেশি কষ্ট আমার হয়। ইরফান বলল, ওটাকে ভালোবাসা বলে। আজ ইচ্ছে করছে তোমাকে খুব আদর করি, বাধা দিও না। আমি বললাম, ঠিক আছে, তবে ব্যথা দেবে না। ইরফান হেসে উঠে বলল, ঠিক আছে, ব্যথা দেব না। এই বলে ইরফান আমাকে আদর করতে শুরু করলো। সত্যি, আজকের ভালোবাসার পরিপূর্ণ তৃপ্তি পেয়েছি। আগের মতো কষ্টের অনুভূতিটা হয়নি। আজ আমাকে নিজের ভালোবাসার মানুষ মনে করে খুব যত্নে আদর করেছে। এখন বুঝতে পারলাম কেন মৃত্যু যন্ত্রণার মতো অনুভূতি হয়েছিল। আমার মুখে পরিতৃপ্তির হাসি রেখে ইরফান কবিতা বলতে শুরু করলো। মিষ্টি মুখের মিষ্টি হাসি কেড়ে নিল মন, কেড়ে নিয়ে হৃদয়ে আমার করল আপনজন। এই হাসিটা স্বপ্ন আমার, এই খুশিটাই আশা, এটাই আমায় বাঁচিয়ে রাখে, এটাই ভালোবাসা। এই হাসিটা ধরে রেখো বন্ধু তোমার মুখে, দেখব হাসি ভরবে হৃদয়, কাটবে জীবন সুখে। আজকের গল্প এখানেই সমাপ্ত।